আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে। ভারত বাংলাদেশ উত্তেজনা নিঃসন্দেহে বাড়ছে, বিশেষ করে ভারতের যে আগ্রাসী মনোভাব, তার কারণে বাংলাদেশের মানুষ কি আসলে আরও তুমুলভাবে ভারত বিরোধী হবে, নাকি ভারত এই পন্থার মাধ্যমে বাংলাদেশকে আবারও সেই পুরনো কায়দায় করায়ত্ত করতে চাইছে, এবং ভারতের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে আমাদের সরকার কতটা সমুচিত জবাব দিতে পারছে অথবা কি করা উচিত, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এইসব বিষয় আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আহসান ডি জামিল, রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আমি জেনারেল জামিল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে উত্তেজনা, এটাতে আমরা আলোচনা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া জানানো হচ্ছে, আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই ভারত কানে তুলছে না। এর কারণটি আসলে কি, তারা কি করতে চাইছে? আমি মনে করি এটা অত্যন্ত একটা দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের দেশে যে পরিবর্তনটা হয়েছে জনসমর্থনে, জনতা এবং শিক্ষার্থীদের মাধ্যমে একটা দেশের ভাগ্য নির্ধারণের জন্য এই স্বতঃস্ফূর্ত একটা বিপ্লব হয়েছে। কোনো ক্রমে এটা কোনো ভারত বিদ্বেষী কোনো ইস্যু ছিল না, ভারতের সাথে আমাদের কোনো ইস্যু ছিল না এটার মধ্যে। ভারত এই আমাদের যে পরিবর্তনটা হয়েছে কিছুতেই মেনে নিতে পারছে না। এটা তারা মনে করছে একটা রাজনৈতিক পরিবর্তন, তাদের জন্য রাজনৈতিকভাবে খুব বোধহয় ক্ষতিকর, এবং সেটা আমরা বুঝতে পারছি তারা যেভাবে এটাকে নিয়েছে। এবং প্রথম থেকেই আমাদের এই যে নতুন একটি সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন, এটা জনগণের প্রত্যাশার পরিপ্রেক্ষিতেই হয়েছে এবং জনগণ এটা মেনে নিয়েছে, শুধুমাত্র পতিত সরকার এবং পতিত রাজনৈতিক দল ছাড়া। তো সেখানে প্রথম থেকেই একটা প্রচেষ্টা চলছে, পতিত গোষ্ঠী আছে এবং এই একটা ইনস্টেবিলিটি করার জন্য, এবং এটা সবাই এখন মানে আলোর মতন পরিষ্কার, এটা সীমান্তের ওপর থেকে প্রচ্ছন্ন প্রত্যক্ষভাবে উস্কানি দিয়ে যাওয়া হচ্ছে। মিডিয়া অল আউট, মিডিয়া ইজ অল আউট এগেনস্ট বাংলাদেশ। মিথ্যা তথ্য, মিথ্যা প্রপাগান্ডা হচ্ছে, আর সরকারিভাবে তো তাদের মনোভাব একদম পরিষ্কার। সরকারি এবং মিডিয়ার প্রপাগান্ডা নয়, আমরা দেখলাম সেখানকার অন্য সব বিরোধী দল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্য দল, তাদের যে নেতৃস্থানীয় যারা রয়েছেন তারাও তো উস্কানি দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশনের সদস্যদের পাঠানো উচিত। আমার কথা হচ্ছে, তারা তো বোকা নন বা অশিক্ষিত নন নিঃসন্দেহে। ইনফরমেশন টেকনোলজি যুগে তাদের সব কিছু নখদর্পণে বাংলাদেশে কতটুকু হিন্দু নির্যাতন হচ্ছে অথবা হচ্ছে না, তারপরেও তারা এই বিষয়গুলো ইস্যু আকারে তুলছে, মানে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চাইছে। এতে করে তাদের যে উদ্দেশ্য সেটি কি সফল হবে? দেখেন, এটা সবকিছু অ্যাজ ইট ইজ দেখেন না, সবকিছুর মধ্যে রাজনীতি, সবকিছুর মধ্যে ভোটের রাজনীতির একটা বিষয় আছে। কিন্তু ইন্ডিয়ার একটা জিনিস ভালো, এদের সবাই ওই যখন দেশের ইস্যু আসে সবাই একসাথে হয়ে যায়। একটা স্মাগলারে যদি মনে করে যে এই জিনিসটা দেশের জন্য ক্ষতি করে, সেও কিন্তু দেশপ্রেমিক। এখানে রাজনৈতিক দলগুলি আপনি যেটা বলছেন যে একসাথে তারা কেন করছে, প্রত্যেকে মনে করছে আমার ভোট ব্যাংক যদি কমে যায়। এটা কিন্তু আসলে তাই। মমতা ব্যানার্জি যেটা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরাই ওনাকে বলতাম যে বাংলাদেশের জন্য একজন শুভাকাঙ্ক্ষী। উনি করেছেন কেন? বিকজ বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব সুবিধা করতে পারছে না, পারছিল না রাজনৈতিকভাবে। এই ইস্যুটা নিয়ে তারা কিন্তু অনেক সোচ্চার এবং অনেক এগিয়ে গেছে। মমতা ব্যানার্জি মনে করছে সে বোধহয় ওই যে হিন্দু ভোট ব্যাংকটা, ওইটা বোধহয় তার হাতছাড়া হবে, সেই জন্য হিন্দুদের এই সেন্টিমেন্টের কাজে না লাগে। মুসলমান ভোট ব্যাংক একটা আছে, এটা সবাই জানে, মুসলমানরা কটটুক থাকবে সেটাও একটা কথা। আমি মনে করি মমতা ব্যানার্জি একটা স্টান্ট সৃষ্টি করার জন্য, আর বিশেষ করে তার ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংকটাকে খুশি রাখার জন্য এই বক্তব্যটা দিয়েছে। আদারওয়াইজ যে কোনো একটা সুস্থ মস্তিষ্ক লোক বলতে পারে না যে জাতিসংঘ থেকে, ইউএন মিশনে জাতিসংঘ পারে। তো আজকে একজন আমাদের রাজনৈতিক নেতা উনিও বলছেন এই যে আমাদের বিভিন্ন দূতাবাসগুলিকে নিরাপদ দিতে পারছে না, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মানে ইন্ডিয়াতেও নিয়োজিত করা উচিত আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর যদি বলেন যে কাশ্মীর, মণিপুর, গুজরাট, এসব জায়গা তো তাহলে আমরাও তো বলতে পারি। আমরা তো বলবো না, বিকজ এটা একটা সেন্সিবল কথাবার্তা না। এটা অত্যন্ত দুঃখজনক। সাকিব আলী, আপনার কাছে একটু জানতে চাই যে
উল্টোটা যদি হতো, ভারতে যা কিছু হচ্ছে, ভারতে মুসলিম নিধন তো চলছেই। আমি রেফারেন্সটি টানতে চাই, সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন সোমবার, যে হিন্দু জনসংহতি বা কি সমতা সংহতি না কি একটি ব্যানারে তারা বাংলাদেশের সহকারী হাইকমিশন আগরতলাতে, মুম্বাইতেও একই কাজ করলো। তার আগে কলকাতা উপ হাইকমিশনে তারা অ্যাটাক করলো, পতাকা পুড়িয়েছে, ভাঙচুর করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এইগুলো যদি বাংলাদেশে হতো তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কি হতো? এবং সেখানেও যে মুসলমানদের উপরে প্রতিনিয়তই তো নির্যাতন চলছে, এরকম কয়েকটি যদি বাংলাদেশে হতো তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কি হতো? ভারতের প্রতিক্রিয়া অত্যন্ত, আপনারা ভালো করেই বুঝতে পারছেন কি হতো। যুদ্ধ শুরু হয়ে যেত, হয়তো বা প্রতিরক্ষা বাহিনীকেও বর্ডারে নিয়ে আসা হতো, হয়তো জাহাজ পাঠিয়ে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটু কনটেক্সটটা আমাদের বিচার করা দরকার। আমি যেটা দেখি কি, যে 1881 সালে ভারতে প্রথম আদমশুমারি হয়, এবং এই প্রথম আদমশুমারির আগে ব্রিটিশ শাসক যারা ছিলেন বেঙ্গলে, তারা জানতেন না যে বাঙালি মুসলিম যে এই এলাকার সংখ্যাগরিষ্ঠ। তারা মনে করছেন যে বাঙালি হিন্দু এখানকার সংখ্যাগরিষ্ঠ, মানে অল শিডিউল কাস্ট সহ, মানে পরে শিডিউল কাস্ট। এই 1881 সাল থেকে কিন্তু বাঙালি মুসলিমের আস্তে আস্তে উত্থান শুরু হয়। 1905 বঙ্গভঙ্গ, তারপর তো আপনি জানেন 37 ইন্ডিয়া অ্যাক্ট, তারপর আমাদের 3 জন চিফ মিনিস্টার হয় বেঙ্গলে, তারপরে তো আপনার 47। এর আগে কিন্তু বাঙালি মুসলিম তখন ইউনাইটেড বেঙ্গল চেয়েছিল, আপনার মনে রাখতে হবে। এবং তখন কিন্তু যে বর্ণ হিন্দু যে বিরোধী ছিল, তারা বলেছে কোনো মতেই আমরা থাকবো না, এবং তারা বাংলার পার্টিশন হয়। এই সময় আপনার 1925 সালে সাভারকার যখন বলছে যে না, গান্ধীইজম আমাদের চলবে না, তারা তখন কিন্তু একটা মিলিটেন্ট হিন্দুইজমের কিন্তু একটা ইয়ে তৈরি করছে। সাভারকার তো চরম হিন্দুত্ববাদী নেতা ছিলেন, এবং উনি চরম হিন্দুত্ববাদী, এবং তখন এটাকে একটা যুদ্ধ করার জন্য হিন্দুদেরকে তৈরি করছেন। কারণ হিন্দুত্ববাদের মধ্যে এই যুদ্ধ নাই। এখানে অন্য মানে যারা স্কলার ভারতীয়, তারা বলেন যে এটা মনে হচ্ছে যে সাভারকার হিন্দু ধর্ম, যদি ধর্ম বা সনাতন ধর্ম, তাকে এক ধরনের ঘৃণা করে তাকে ইসলাম অথবা ক্রিশ্চিয়ানিটির মতো করতে চাইছিলেন, মানে যেটা দিয়ে মিশনারি জিল। এনিওয়ে, এইটা কিন্তু আমরা 2014-তে যখন নরেন্দ্র মোদী পাওয়ারে আসেন, ইনি এই যে ন্যাশনালিজম বা হিন্দুত্ববাদটাকে একটা বিশাল একটা মাত্রা অতিরিক্ত অবস্থায় নিয়ে আসেন। আমাদের মনে রাখতে হবে, আচ্ছা এখানে আরেকটা কথা বলার আমার দরকার আছে। ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে আপনি দেখেন 1965-এর ওয়ারের পরে আমাদের সাথে কি সম্পর্ক। আপনি দেখবেন যে তার আগে 47 থেকে 65 পর্যন্ত আমাদের সব যোগাযোগ ব্যবস্থা ছিল, দেন কাট অফ হয়ে গেল। তারপরে 1968-এ তৈরি হয়। রয়ের ক্রনিকল অনুযায়ী যে তারাই 1971-এ বাংলাদেশ তাদের দৃষ্টিকোণ থেকে তারা করেছে, এটা মনে করা হয়। অ্যান্ড দেন আপনি বাংলাদেশ হওয়ার পর থেকে আপনি জানেন যে ভারত কিভাবে প্রত্যেকটা সরকারকে তার নিজের অনুগত করার চেষ্টা করেছে, এবং জিয়াউর রহমানের মৃত্যু নিয়েও কিন্তু কেউ কেউ কথা বলে, আমি এটার মধ্যে বলতে চাই না। এখন এই আপনার মনে রাখতে হবে, আমাদের কিন্তু বিডিআর হত্যাকাণ্ড মনে রাখেন, আমি কিন্তু আমি এটা ছাড়তে পারি না। হ্যাঁ, আমাদের স্যার আরো ভালো জানেন যে আরো অন্যান্য ঘটনাও আছে। সো আমি শান্তি বাহিনীর কথা আমি বলে যেতে চাই না। সো আমাদেরকে সবসময় কিন্তু এক ধরনের বুড়ো আঙ্গুলের নিচে রাখার, আপনি কিন্তু একটা লম্বা একটা ইয়ে পাবেন, এবং এটা কিন্তু যে কোনো মানে কংগ্রেস ক্ষমতায় থাকুক অথবা বিজেপি ক্ষমতায় থাকুক, আমরা তাই দেখেছি। সো এখন 2014-তে নরেন্দ্র মোদী যখন আসলেন, তখন থেকে কিন্তু এই জিনিসটাকে হাইপার ন্যাশনালিজম করা হয়েছে, এটাকে কিন্তু এতবারই দেওয়া হয়েছে মাত্রাতিরিক্ত। এখন এই অবস্থায় হাসিনার পতন হয়েছে, বিশ্বগুরু অপমানিত বোধ করতে পারেন, এবং এইটাকে সম্পূর্ণভাবে উনি তো অনেকগুলো ফ্রন্টের যুদ্ধটা হচ্ছে আসলে, এইটা খালি একটা অপপ্রচার আপনি দেখছেন। একটা দেখলেন আপনি অ্যাটাক দেখলেন হচ্ছে গিয়ে ইয়ের উপরে, কি বলে আমাদের মিশনগুলোর উপরে, আরেকটা হচ্ছে আমাদের যারা আমেরিকাতে যে সমস্ত রাইট উইং হিন্দু ইয়েরা বসে আছে, তারা বলছে আমরা নিষেধাজ্ঞার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে ইয়ে করব। মানে আপনার কিন্তু কোনোটাই কিন্তু তারা থেমে নাই, তারা বোধহয় যুক্তরাজ্যও চেষ্টা করছে, ওখানকার পার্লামেন্টারি কমিটির কাছে যাওয়ার চেষ্টা করছে। সো ওরা কিন্তু আপনার মাল্টিপ্রংড অ্যাটাকে আছে।
আমাদের আমি খালি প্রতিরক্ষা বাহিনীতে কি হচ্ছে আমি জানি না। আমি কয়েকদিন আগে আমি একজন সিনিয়র অফিসারের সাথে কথা বলছিলাম, অবসরপ্রাপ্ত। আমি বললাম যে কিছু যদি আমরা তো আশা করি জানতে পারবো, আই হোপ যে আমরা জানতে পারবো, আমাদের সেই টেকনিক্যাল এবিলিটিস আছে। তাছাড়া মাল্টিপ্রং অ্যাটাক, আমি বলবো যে বাংলাদেশ সরকার বরং এই মাল্টিপ্রং বা এই যে মাল্টিপোলারিটি, এটা কি কতটুকু অনুধাবন করতে পারছে এবং সেই অনুযায়ী কতটুকু স্ট্র্যাটেজিকভাবে সব জায়গাগুলোকে ধরতে পারছে, এই ব্যাপারে আমরা একটু পিছিয়ে আছি। ওই বিষয়ে আসবো। ওইটাকে সামনে রেখে আমি তার আগে একটি প্রশ্ন করতে চাই জেনারেল জামিল, ভারত যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে এবং বর্ডার ক্রস করে হিন্দুত্ববাদী কিছু মানুষ, আমি হিন্দুত্ববাদী বলবো, অন্তত সেখানে যে ধর্মনিরপেক্ষ মানুষজন এই কাজগুলো করার কথা নয়, তারা বর্ডার ক্রস করে আসার জন্য উদ্ধত হয়েছিল এবং আরও যেসব ইনসিডেন্ট ঘটেছে আমরা জানি। আর কোন পর্যন্ত ভারত যেতে পারে, যেটা মানুষের মনে এখন নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, তারা অ্যাটাকে যাবে কিনা। যেমন রাজনাথ সিং গত কয়েকদিন আগে একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন প্যালেস্টাইন বা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তার সেনাবাহিনীকে বলছিলেন যে প্রস্তুত হও। আসলে কি ওই ধরনের কোনো ঔদ্ধত্য ভারত দেখাবে? আমার মনে হয় কিছু কিছু ব্যাপারে এই কূটনীতির মধ্যে ইন্টিমিডেশন আছে, ভয়ভীতির সৃষ্টি করে রাখা, একটা চাপের সৃষ্টি করে রাখা। একটা রিপোর্ট দেখলাম যে সিলেটের ওদিকে কোথায় কিছু সৈন্য নাকি আগিয়ে নিয়ে এসেছে। এগুলি একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা তাদেরকে একটা চাপের মধ্যে রাখবো, মানসিক চাপের মধ্যে। তো এগুলি করতে পারে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে আজকালকার তো আর রাজ্য দখল করে নিয়ে রাজ্য বাড়ায় না, সেই নীতিমালা এখন নেই। তো আন্তর্জাতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কে আমরা বলি খুব একটা আপ্তবাক্য আছে যে জনগণের সাথে জনগণ অথবা সরকারের সাথে সরকার, কিন্তু এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এগুলি সব কিছু ফুৎকারে উড়ে গেছে। এখন একদম নেকেডলি দেখা যাচ্ছে একজন ব্যক্তির জন্য একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। জনগণ, যে দেশের জনগণ, আমাদের জনগণরা এটা পরিবর্তন চেয়েছে, পরিবর্তন নিয়ে আসছে, ভালো হবে না মন্দ হবে এটা তারা ডিসাইড করবে। আর একটা দেশ কেন সেটা ডাইরেক্ট করবে? এর কোনো যুক্তি নাই তো। কই আরও তো অনেক দেশ আছে যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তারা তো এইভাবে ব্যক্ত করে নাই। এটা একটা খুব, আমি বলবো যে অত ন্যাক্কারজনকভাবে তাদের প্রতিক্রিয়াটা। এটা তো তাদের দেশের বুদ্ধিজীবীরাই, তাদের মানে বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক অনেকে আছেন, তারাই তো মোদী সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছে, সতর্ক সংকেত দিচ্ছে যে যেহেতু একে একে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো রাষ্ট্রগুলো হাতছাড়া হয়েছে, ভারতের কবজা থেকে ছুটে গেছে এবং বাংলাদেশেও তো তুমুল ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে, খুবই স্বাভাবিক তাদের আচরণের কারণে। আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দিই, ভারতে যেটি আমি একটু আগে সাকিব আলী সাহেবের সঙ্গে কথা বলছিলাম, দীনেশ কে ভোরা সেখানকার একজন প্রবীণ সাংবাদিক এবং লেখক, তিনি টুইট করেছেন এবং তিনি তার বক্তব্য পেশ করেছেন যে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে ভারত মানে নরেন্দ্র মোদী আগুন নিয়ে খেলছেন। আগুন নিয়ে খেলা বলাতে উনি বুঝিয়েছেন যে অন্য রাষ্ট্রগুলো যেভাবে তার আছড়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তলায় নিতে নিয়ে যাচ্ছে। আপনি তার এই বক্তব্যের সঙ্গে কতটা একমত? এটা তো উনি একদম নির্জলা সত্য কথা বলছেন। এটা ওরা কি পারসিভ করতে পারছে না, অনুধাবন করতে পারছে না বাংলাদেশে এখন মানসিকতা বা বাংলাদেশিদের মানসিক অবস্থাটা কি? আমরা তো তাদেরকে উস্কাই দেইনি, আমরা তো আমাদের কোনো ইস্যুই নাই ভারত বিরুদ্ধ। এই যে পরিবর্তনটা হলো রাজনৈতিক, তো সেখানে তাদের এরকম রিয়াকশন করার তো কোনো কারণ ছিল না। খুব দুঃখজনক এবং হাস্যকর, কিন্তু হাস্যকর হলে আমাদের জন্য অত্যন্ত সিরিয়াস ব্যাটার। এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে 3 মাসের জন্য, তাকে তো স্টেবল হতে দেয় নাই, কত রকম ইস্যু বানালো, আমরা তো জানি কারা করছে। একটা হচ্ছে পতিত রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দল, তারা অনবরত চেষ্টা করে যাচ্ছে। আমি একটা কথা খুব রসিকতা করে বলি যে ভারতের কাঁচা কাজ এখানে ফেল মারছে। কাঁচা কাজ মানে র ওয়ার্ক, RAW। তো এই র তো এখানে ফেল করেছে এবং সেই ফেইলারটা তারা স্বীকার না করে, হয়তো তারা স্বীকার করে, কিন্তু সেটাকে আরও মানে খারাপের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করছে, আমি বলি যে মোদি যে ক্ষতিটা হয়েছে তার, এই যে এই প্রতি সরকারের পক্ষ নিয়ে এখন যেটা করে যাচ্ছে তারা, আমার মনে হয় বাংলাদেশের সাথে সম্পর্কটা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা দুঃখজনক। এবং আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কে দেশে দেশে সম্পর্ক ওঠানামা হতে পারে, কিন্তু এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো মতেই দায়ী না, নিঃসন্দেহে। এবং এখানে ইনস্টেবিলিটি করার চেষ্টা হচ্ছে এই যে ক্ষুদ্র জনগোষ্ঠী,
এদেরকে নিয়ে, তারপরে এই যে ধর্মীয় গোষ্ঠীটাকে নিয়ে এগুলো সৃষ্টি করা, এবং বাকি তো আপনারা জানেন গার্মেন্টস এগুলি সবই ইনস্টিগেশন আছে। না, এদেশে এক ধরনের মানে আমি যদি মানে অসাম্প্রদায়িক চেতনা আমাকে এক্সপোজ করতে হয়, তাহলে আগে বলতে হবে যে একটা ক্ষুদ্র ইসলামী উগ্রবাদী গোষ্ঠী সব জায়গায় থাকে বা আমাদের এখানে আছে, কিন্তু এক ধরনের হিন্দু উগ্রবাদী গোষ্ঠী হতে তৈরি হয়েছে, এবং তারা যেগুলো প্রচার করছে, তারা যেটি চাইছে যে ভারতে এমন মানে বাংলাদেশে ভারত এমনভাবে হস্তক্ষেপ করুক যাতে এখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি হয়, চট্টগ্রাম রংপুর দখল করে নিক, সেখানকার সেনাবাহিনী এসে, আমি তাদের রেফারেন্স দিয়ে বলছি, শুধু আমাদের আশঙ্কা নয়, তারা এগুলো ধোয়া তুলছে। এটা কি আদৌ সম্ভব? আমি মনে করি না সম্ভব, কিন্তু এগুলিকে যে প্রচ্ছন্ন উস্কানি বা উৎসাহ দেওয়া হচ্ছে মেনল্যান্ড ভারত থেকে, এটা দুঃখজনক। এবং আমাদের, আমি বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেটা আগে কখনো আমরা এইভাবে এই ল্যাঙ্গুয়েজে শুনি নাই। এটা অ্যাটলিস্ট একটু স্ট্রং ওয়ার্ডের কিছু প্রতিক্রিয়া আমরা দিয়েছি। এবং আমাদের তো, আমি মনে করি আমাদের আরও বন্ধু আছে, শুধু ভারতে কি আমাদের বন্ধু, আমাদের তো আরও বন্ধু আছে, তারাও নিশ্চয় অবলোকন করছে, এবং তাদের যারা রাষ্ট্রদূত এখানে আছে তাদেরকে ওটা ব্রিফ করা হয়েছে, আমি শিওর তারাও তো কিছু ফিডব্যাক দিচ্ছে। তো আমাদের এগুলিকে অ্যাক্টিভেট করতে হবে এবং আমাদের ফেভারে আনতে হবে। সাকিব আলী, আমি জেনারেল জামিলের কথা থেকে আপনাকে জানতে চাচ্ছি যে সরকার কড়া প্রতিক্রিয়া দিয়েছে, বক্তব্য বিবৃতি দিচ্ছে, যেমন নিক্কে এশিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন ভারত প্রসঙ্গে, কিন্তু এর মধ্যেই কি আমাদের সীমাবদ্ধতা সবকিছু আমরা মেনে নেব, নাকি আরও কিছু প্রতিক্রিয়া বা আরও কিছু উদ্যোগের প্রয়োজন আছে সরকারের পক্ষ থেকে? জি, ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসছি যে আর কি কি করার আছে। একটু কথা বলি যে আসলে আমি আগেও যেটা বলছিলাম যে আমরা যদি কনটেক্সট দেখি, আপনি জয়শঙ্কর ওনাদের যে পররাষ্ট্রমন্ত্রী, সে কিছুদিন আগে, হয়তো বছর খানেক বা বছর দেড়েক আগে একবার বলেছিলেন না যে বাংলাদেশ একটা অস্বাভাবিক বাধা ভারতের জন্য, হ্যাঁ, আনন্যাচারাল অর সামথিং, এটা ওনাদের। তো এইটা কিন্তু আসল কথা। বাংলাদেশকে উনাদের সম্পূর্ণভাবে কলোনি করে রাখার, এটা হচ্ছে আমি মনে করি উনাদের এখন জিওপলিটিক্যাল অবজেক্টিভ ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, এবং এই দেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন চুরি হয়ে যাক, এটা কিন্তু ভারতের পক্ষে, কারণ বাংলাদেশ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ওদের লাভ। বাংলাদেশ যদি অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে যায় ভালো ইয়ে করে, তাহলে সেভেন সিস্টারে কিন্তু একটা বিশাল, তাদের দিল্লির পক্ষে ওখানে কিন্তু নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়তে পারে। সুতরাং আমি মনে করি এই কারণে তারা আমাদের বিরুদ্ধে যেই কাজটা শুরু করেছে এটা কিন্তু সহসা থামবে না, এটা দীর্ঘকালীন বলে আমি মনে করছি, কারণ স্ট্র্যাটেজিক এটাই ভিন্ন। আমার প্রশ্ন ওইখানে বারবার করার চেষ্টা করছি, তারা কোন পর্যন্ত যেতে পারে, কোন পর্যন্ত যাবে? প্রথম এটা হচ্ছে ততক্ষণ পর্যন্তই যাবে যতটুকু পর্যন্ত গেলে তার যেটুকু মূল্য দিতে হয় সেটা তার জন্য বেশি না। ইট উইল ডিপেন্ড আপন ইউ অলসো। এটা খালি উনার উপরে ডিপেন্ড করে না, এটা আমাদের উপরেও ডিপেন্ড করে। আমরা উনার এই কাজগুলোকে কতটুকু উনার জন্য কস্টলি করে তুলব, বুঝতে পারছেন? যেমন আপনি একটু আগে বললেন যে বাংলাদেশ সরকারের, আমি মনে করি ডক্টর ইউনুসের এখন কথা ছিল যে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে ফোনে কথা বলা। রাইট। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার উচিত কথা ছিল যে অন্যান্য পররাষ্ট্র মন্ত্রীদের সাথে কথা বলা। আমাদের ডিপ্লোমেটদের, যারা বাংলাদেশি ডিপ্লোমেট যারা আছে, তাদেরকে ডিপ্লোম্যাটিক লেভেলে প্রতিটা সরকারের ওখানে সাথে সাথে এটা নিয়ে যাওয়া উচিত ছিল। এখনই আমাদের বিটিভি এবং অন্যান্য টিভি, অন্যান্য ইয়েতে তাদের ভিডিও বানানো উচিত ছিল। ভিডিও যতগুলো আছে, আমাদের সরকারি যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে যে ভিডিও এভিডেন্স আছে সেগুলো জোড়া দেওয়া উচিত ছিল। এগুলো নিয়ে একটা আমাদের পক্ষে যুক্তরাজ্য এখন, মানে দেখেন আমি একটু আগে আমরা বলছিলাম না যে ওরা কিন্তু করছে নানান জায়গায়, আমরা কিন্তু কোথাও যাচ্ছি না। ওআইসিতে কি আমরা এটা মুভ করেছি? আমরা কি এটা ইন্দোনেশিয়ার সাথে কথা বলেছি, মালয়েশিয়ার সাথে কথা বলেছি আমরা? তো আমার কাছে মনে হয় যে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ছিল, আন্তর্জাতিক জনমতটাকে। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পপুলারিটি, জি,
তার এক্স হ্যান্ডেল তো নিশ্চয়ই রয়েছে, জি, সেখানে জি, তো তিনি টুইট করতে পারতেন। আমরা এমন কিছু এখনো দেখিনি যে এই বিষয়টা বিশ্ব মানুষকে, বিশ্ব সম্প্রদায়কে জানানোর যে একটা ক্ষুদ্র প্রচেষ্টাও থাকতে পারে, সেটাও তো আমরা এখনো পর্যন্ত টুইট দেখিনি। হ্যান্ডেল করতে পারতেন উনি, যেহেতু যে অলরেডি নরেন্দ্র মোদী কিন্তু এই সব করেন, ধরনের কম্পোনেন্ট উনি সব করেন। ব্যবহার করে রেখেছেন। ইভেন ওভার ফোনে বাইডেনের সঙ্গেও কথা বলেছিলেন এই কথিত হিন্দু নির্যাতনের বিষয়ে। এখন ট্রাম্পের সাথে বলেছেন না মোদি? হ্যাঁ, অবশ্যই বলেছেন। এখন পর্যন্ত ট্রাম্পের সাথে কেন আমাদের প্রফেসর ইউনূস কথা বলতে পারছেন না? বিগ কোশ্চেন। এটা তো একটা ব্যর্থতা। আপনি যখন আমি আবারও বলবো যে আপনি আমাদের ডিপ্লোম্যাটদেরকে যেখানে দিচ্ছেন, সেই ডিপ্লোম্যাটরাই কিন্তু বেনিফিশিয়ারি অফ আওয়ামী লীগ। তারা কি আসলে ওখানে যে যখন ডিপ্লোম্যাটিক পোস্টে যাবে, তারা কি আসলে ইন্ডিয়ানদের সাথে কোঅর্ডিনেট করবে বাংলাদেশের এগেনস্টে, নাকি বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ানদের এগেনস্টে করবে? আমি জানি না, আই এম নট শিওর। আপনি তো জানেন যে এখানে 15 বছর ধরে এই অফিসাররাই কিন্তু ইন্ডিয়ানদের সাথে অত্যন্ত ক্লোজ রিলেশনশিপ মেনটেন করেছে, কোঅর্ডিনেটেড মেনটেন করেছে, করতে হয়েছে। এবং তারা এটা আরো যারা অতি উৎসাহী ছিল তারাই তো উপরে উঠেছে। আর তাদেরকেই আবার আমাদের এই সরকার কিন্তু ভালো ভালো জায়গায়, যেমন ধরেন ভারতে, আমেরিকায়, ইউকেতে, মানে যেখানে যেখানে আপনি পাঠান, হোয়াট উইল হ্যাপেন ইউ থিঙ্ক? এই জন্য আপনি কিন্তু এখনো আমাদের দেশের মানে দূতাবাসগুলোর ভূমিকা একদম বলতে গেলে, আমি তো যতদূর জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল এখনই যে সবাইকে জানাও। আমি এখন পর্যন্ত জানি না তারা এরকম কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা। আমি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে আরো অনেক ধরনের প্রশ্ন রয়েছে, আপনার কাছে রাখবো। জেনারেল জামিল, আমাদের প্রস্তুতি কতটা রাখা উচিত, যেগুলো সাকিব আলী তার অভিজ্ঞতা থেকে বলছিলেন, কূটনৈতিক জায়গা থেকে, এবং একটা আশঙ্কার জায়গা তো রয়ে যায় যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের টার্গেটে না পৌঁছাতে পারবে তারা সব ধরনের উদ্যোগ নেবে, হয়তো ফাইনালি কিছু হবে না, কিন্তু আমাদের তো প্রস্তুত থাকতে হবে। সেই ধরনের প্রস্তুতি আমাদের প্রতিরক্ষার জায়গা থেকে কতখানি আছে, বা সেই প্রস্তুতি নিয়ে রাখা উচিত কি না? নিরাপত্তা কিন্তু এখন শুধু সামরিক নিরাপত্তাই বিষয় না, এখন কিন্তু নিরাপত্তা নানা আঙ্গিক হয়ে গেছে। এটা অর্থনৈতিক নিরাপত্তা, নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক নিরাপত্তা। তো মিলিটারি সবসময় বলে যে ইজ দ্য সেকেন্ড লাইন অফ ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি আগে যাবে, তারা কাউন্টার করবে, যেটা সাকিব সাহেব বলছেন যে করা উচিত ছিল। মানে এটাই তো, ওরা তো তাদের মিডিয়া, লিডারশিপ, ভোকাল যত কিছু আছে তারা ইউজ করছে। তো আমাদেরও উচিত ছিল এটাকে কাউন্টার করা। আমার দেশের মধ্যে, আমার দেশটা আমরা দেখছি এখানে নির্যাতন হচ্ছে না বা এখানে এমন কিছু হচ্ছে না, কিন্তু আমরা খালি বিশ্বাস করলে হবে না, তো বাইরের লোকদের তো ওরা এটা বিশ্বাস করাচ্ছে, এবং তাদের নিজেদের লোকদের যে সাইকিটা যে চেঞ্জ করে দিয়েছে, একটা মিলিট্যান্ট, একটা যুদ্ধাংদেহী মনোভাব সৃষ্টি করেছে ভারতীয় মেজরিটি হচ্ছে হিন্দু ওদের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলের হিন্দুরা হয়তো এতটা ছিল না, কিন্তু এখন এদের মধ্যে এই হাইপটা তৈরি করে দিয়েছে। জি। তো আমাদের তরফ থেকে কাউন্টারটা, যেটা উনি বলেছেন, আমাদের একটা ফ্রন্ট আছে যে মিডিয়া ফ্রন্ট, সেটা ইলেকট্রনিক বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন, এটাকে আরও ভোকাল হওয়া উচিত। আর ডিপ্লোম্যাটিক অঙ্গনে তো এটা আছে। আর আমাদের বন্ধু কতজন আছে, কতটুকু সক্রিয়, তাদেরকে অ্যাক্টিভেট করা উচিত। হ্যাঁ, চীন আছে, ইউকে হয়তো আছে, আমেরিকা আছে, সেখানে করা উচিত। এবং তারা নেকেডলি অল আউট এগেনস্ট বাংলাদেশ। এটা আর জনগণের সাথে জনগণ বলে কিছু নাই, সরকারের সাথে সরকারেও নাই, বিকজ সরকার যেহেতু নাই সেরকম। কিন্তু এখন দেখা যায় একটা ব্যক্তি স্বার্থে তারা একদম মানে যা আছে তাই করছে, বাগরাশি মনোভাব প্রকাশ করছে। আমার প্রশ্নটা যে আমরা কি কিছুই হবে না, বা এগুলো তারা একটা ভয় ভীতির মধ্যে রাখছে, চাপের মুখে রাখছে, আমরা কি না, আমি সেই জায়গা থেকে বলছি যে আমরা কি ওটা মনে করে চুপচাপ বসে থাকবো, নাকি সব ধরনের প্রস্তুতি আমাদের রাখা দরকার? বা অবশ্যই, এবং যেটা বড়, আমি সামরিক কথা বলছি, কাউন্টার মেজর যেটা সেটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। এবং আমি মনে করি যে তাদেরকেও প্রত্যেকের, যে আমাদের যে প্রতিরক্ষা ডিভিশনগুলি আছে বা বাহিনীগুলি আছে, যার যার এলাকার মধ্যে কিন্তু তাদের অপারেশন প্ল্যান থাকে, এবং প্ল্যানগুলি একটা নিচের লেভেল পর্যন্ত তারা জানে। তো এইগুলিকে আবার অ্যাক্টিভেট করে যারা কমান্ড লেভেলে আছে তাদেরকেও অ্যাপ্রাইজ করে রাখা উচিত। এখন তাদের ওই যে বর্ডার এলাকা এদিক ওদিক মুভ করেছে বলছে, এটা ইন্টিমিডেশনও হতে পারে, এটা একটা দুঃসাহসিক কোনো
পরিকল্পনা হতে পারে, কিন্তু আমাদেরকে হবে না এটা বলে মনে করে রাখাটা ঠিক হবে না। আমরা আলোচনা ফিরবে একটা ছোট্ট বিরতি পর। দর্শক, ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে আজকে আলোচনা রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আহসান ডি জামিল, রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আমি সাকিব আলী আপনার কাছে একটু আসতে চাই। আপনি বলছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক ধরনের উদ্যোগ নেওয়ার রয়েছে, সেই উদ্যোগগুলো কোন ধরনের? হার্ড লাইনে যাওয়া উচিত? সে অনেকে বলছেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে এক্সপেল করার কথা অনেকে বলছেন। এই ধরনের, তখন ভারত তো অনেক অনেক ধরনের আগ্রাসী ভূমিকা পালন করছে। আমাদের কাছ থেকে, আমাদের তরফ থেকে কি করা উচিত? আমি আপনাকে এখানে, আমি কয়েকদিন আগে একটা জায়গায় সেমিনারে এটা বলছি, এটা একটা, এই উত্তরটা অন্যরা হয়তো দিবে না। রবার্ট অ্যাক্সেলরড বলে এক ভদ্রলোক ছিলেন, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে নিয়ে যেতেছি, একটু আমাকে একটু সময় দেন, আমি কম্পিউটার সফটওয়্যারে নিয়ে যাই, তারপর আপনি ঠিক ইয়া হবে। উনি 1984 একটা বই লিখছিলেন, বইটার নাম হচ্ছে এভলিউশন অফ কোঅপারেশন, কিভাবে দুইজনের মধ্যে কোঅপারেশন আনা যায়। এবং এখানে এটা হচ্ছে গেম থিওরি, এবং এটাকে বলে প্রিজনার্স ডিলেমা। মানে এরকম যে দুই প্রিজনার, তারা যদি কোঅপারেট করে দুইজনই জিতবে, একজন যদি কোঅপারেট না করে আর অন্যজন যদি কোঅপারেট করে, তাহলে যে কোঅপারেট করে না সে জিতে, আর যদি দুইজনই কোঅপারেট না করে তো দুইজনই কম পায়। মানে এরকম একটা সিস্টেম ছিল। তো সেখানে 22টা আপনার বোধহয় সফটওয়্যার এক একজন এক একটা ভাবে ডিজাইন করছে যে কিভাবে এই টিকট্যাকটা এভাবে খেলবে, বিজনেস ডিলেমা খেলবে, গেম থিওরি এই। এবং এখানে তারা যেটা দেখা যায় যে বেস্ট গেমের তারা এটা স্ট্র্যাটেজি কি। আমরা যখন দুইজনের সাথে খেলি, এখানে ভারত এবং বাংলাদেশ একই কথা, এটার বেস্ট স্ট্র্যাটেজি কি? বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে নাম্বার 1, ইউ হ্যাভ টু বি গুড। বাংলাদেশ কিন্তু গুড, বাংলাদেশ কিন্তু আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের বোনদের নিরাপত্তার ব্যাপারে এখন একটা আপোষহীনতার ব্যাপার আসছে বাংলাদেশে। আমরা কিন্তু এখন গুড। হ্যাঁ, আমি কিন্তু বলবো না যে আমরা আগে এরকম ছিলাম বলে বলবো না। নেক্সট হচ্ছে কি, আপনাকে কিন্তু ফরগিভিং হইতে হবে। ফরগিভিং মানে আমরা কিন্তু ভারত যে আমাদের এখানে করেছে, যা করেছে গত 15 বছরে, আমরা কিন্তু ভারত সরকারকে কিন্তু এই জন্য কিন্তু তীব্র দেই নাই, এবং আমরা নেইনি, আমরা কারো উপরে নেইনি। কিন্তু থার্ড আমাদের একটা জিনিস হইতে হবে, সেটা হচ্ছে উই হ্যাভ টু বি প্রভোকেবল। অর্থাৎ আমাদেরকে কিছু করলে আমাদেরকে কিন্তু উল্টা দিতে হবে, এবং এই ব্যাপারে আমাদের ক্লিয়ার থাকতে হবে। যদি ভারত বুঝে যে বাংলাদেশকে কিন্তু আমরা যদি ঠেলা দেই, বাংলাদেশ উল্টো ঠেলা দিবে, এবং এই ব্যাপারে ক্লিয়ার, কিন্তু সে আবার গুডও থাকবে, তাহলে আমাদের মধ্যে কোঅপারেশন হতে পারে। আমি সেই জন্য আমাদের গার্ডসটুকু, আমাদের মেরুদণ্ড যে শক্ত, সেটা এক্সপোজ করতে হবে। হ্যাঁ, সেটা আপনাকে করতে হবে। সেক্ষেত্রে যে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে যে, আমরা দেখেছি এর আগে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে, কৈফিয়ত চাওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাকে বহিষ্কারের কথা বলছে। আমি আবারও বলছি আপনাকে, এই ধরনের এটা আমি বহিষ্কারের বিপক্ষে। আমি বলবো যে ওরা আগে করুক, আমি তলব করা কোনো ব্যাপারই না, কারণ যা হয়েছে সেটা ডিপ্লোম্যাটিক, মানে ভিয়েনা কনভেনশনের ভায়োলেশন হয়ে গেছে। তলব করা অনেক ছোট ব্যাপার অ্যাকচুয়ালি, এটার তুলনায় প্রকাশ করেছে এটার জন্য। ওটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবার উস্কাচ্ছে, চাণক্য নীতি। এটা আপনি করতেই পারেন, এটা রাষ্ট্রদূতকে তলব করা কোনো ব্যাপারই না। কিন্তু আমি এটা তো বলবোই, আর আমি আরো একটু বলবো যে বাংলাদেশ সরকারের উপদেষ্টারা এখন কিন্তু বলছে যে মিডিয়ারা গণমাধ্যম অপপ্রচার করছে। তারা কিন্তু ভারতে টপ টু বটম এখন বলছে। এগুলো তো কয়েকদিন আগে এনারা বলেনও নাই, এনারাও একটু এসকেলেট করতেছেন, আস্তে আস্তে এসকেল করছেন, মানে আমি মনে করি উপদেষ্টাদের। এবং এই যে আপনার ইয়েটা হলো, আগরতলায় যেটা হলো, সেই ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একদম স্পষ্ট করে বলেছে যে এটা পূর্ব পরিকল্পিত। এটা কিন্তু খুব একটা গ্রেভ অ্যাকিউজেশন, কিন্তু এটা একটা গ্রেভ অ্যাকিউজেশন। সো আমি মনে করি যে আমি একটু আগে আপনাকে যেগুলো বলেছি সেগুলো আন্তর্জাতিক করা উচিত, কিন্তু আমাদের প্রতিবাদ আরো করতে পারেন। কিন্তু আমি যেটা মনে করি, আমাদের বাস্তবতাটাকে পৃথিবীর কাছে দেখানো, তাদের যে ম্যালিশিয়াস ইন্টেনশন সেটা দেখানো, এবং তারা কিভাবে ষড়যন্ত্র করে এগুলো করছে সেটা দেখানো, এগুলো আমাদের কাছে মাচ মোর ইম্পর্টেন্ট। বিকজ আমি একটু আগে এক জায়গায় কথা বলছিলাম যে এটা কিন্তু পাবলিক রিলেশনস ওয়ার,
নিঃসন্দেহে এটা পাবলিক রিলেশনস ওয়ার চলছে এখন। এটা অন্য জায়গাও যেতে পারে, ওয়ার বলতে আমরা এটা ইকোনমিক ফ্রন্টে যেতে পারে। এটা আমাদের ডিপেন্ডেন্সি কমাতে হবে, একই সময়ে আমাদের ডিফেন্স রেডিনেস থাকতে হবে। আমি দেখলাম যে 9টা এখানকার ইয়েতে ওই যে ওনাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদেরকে তারা বোধহয় নিরাপত্তা হাই অ্যালার্ট করতে বলেছে। আমাদের বিজিবিও হাই অ্যালার্ট থাকা উচিত। জেনারেল জামিল, আমি একটু মানে সাধারণ মানুষের জানার খুব আগ্রহ। ভারত নিঃসন্দেহে বড় রাষ্ট্র, তাদের শক্তি ক্ষমতা নিঃসন্দেহে অনেক, এবং আমাদেরকে মানে আমরা তাদের চেয়ে শক্তিশালী হলেও একটা সভ্য রাষ্ট্রের জন্য সবসময় সহনশীলতা প্রদর্শন যতক্ষণ পর্যন্ত করা যায় সেটি করা উচিত। সেখানে অবশ্যই তারা আমাদের চেয়ে অনেক কিছুতে এগিয়ে আছে, অনেক কিছুতে, সব কিছুতে নয় নিশ্চয়ই। তারপরে মানুষের যে প্রশ্ন যে ভারত যদি সত্যি সত্যি অ্যাটাক করে তার সমুচিত জবাব দেওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে কিনা, এটা একটু বলবেন উইলিংলি। ক্ষমতা আছে কিনা এই প্রশ্নই তো আমি তুলব না, নিশ্চয়ই আমাদের ক্ষমতা আছে। এবং একটা সাধারণ অঙ্কের হিসাবে লোকে মনে করে যে ভারতের 12 লক্ষ সেনা বাহিনী আছে, কিন্তু ওর 12 লক্ষ তো তার রিকোয়ারমেন্ট। 12 লক্ষ পাকিস্তান আছে, চায়না বর্ডার আছে, বাংলাদেশ আগে তার অত কনসার্ন ছিল না। তার মানে এই না কোনো দেশের সব আর্মি এক জায়গা দিয়েই অ্যাটাক করে এক জায়গা দিয়ে যায়, তা না। একটা যুদ্ধ বা অপারেশন করতে হলে একটা সংখ্যার ব্যাপার আছে। আপনি সব জায়গায় যে সেনাবাহিনী নিয়ে যেতে পারবেন সেটাও না। সেই সেনাবাহিনী স্পেয়ার করার মতন আছে কিনা, হ্যাঁ তাদের অন্যান্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অনেক হাই আছে, বাট আমরা তো দেখিয়েছি যে আমরা তো প্রতিপক্ষ শক্ত হলে তার বিরুদ্ধে যে যুদ্ধ করার, প্রতিরোধ করার একটা মানসিক শক্তি আমাদের আছে, যে এখন আমরা অনেক উন্নত হয়েছি, সেটা তো ব্যবহার করতে পারি। এখন এই যেটা উনি বললেন যে কতটুকু ক্ষতি তারা একসেপ্ট করতে পারে, ওটার উপর নির্ভর করবে কতটুকু রিস্ক নিবে। তো ফর নাথিং এটা ঢুকিয়ে দিল, সারা বিশ্ব দেখছে না, তাদের বাহিনী ঢুকিয়ে এখানে একটা মিলিটারি অপারেশন করতে গেল, তো ক্ষতিটা কি হবে সেটাও তাদের। আমরা তো আমাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছিলাম, তাই না? সাহস করে দিয়েছিলাম রংপুরের রৌমারীতে। আমি এটা জাস্ট উল্লেখ করতে চাচ্ছিলাম, ওরা প্রকাশ করে না, ওখানে কিন্তু 100 থেকে 150 ওদের বিএসএফ নিহত হয়েছে। আপনি জানেন যে তাদের মেঘালয়ে নিয়ে গিয়ে তাদের মৃতদেহগুলি তাদের বিভিন্ন বাড়িতে দেশে পাঠায়নি, তারা ওখানেই ক্রিমিশন করে দিয়েছে। এবং এইটা কিন্তু আমাদের কিছু না, 10-12 জন করেছে। ওই কনফ্লিক্টের যিনি অধিনায়ক ছিলেন বা আমাদের পক্ষ থেকে সামনে সারির নেতা বাহিনীর যিনি প্রধান, হ্যাঁ, জেনারেল ফজলুর রহমান, উনি কিন্তু বলেছেন 400-র মতো তাদের অ্যাজল্ট হয়েছিল। অ্যাজল্ট ঠিক না, মানে একেবারে সরাসরি নিহত হয়েছিল, কচুকাটাই হয়ে গেছে। হ্যাঁ, এটা তারা এবং কিছুতেই সহ্য করতে পারে না। বিডিআর হত্যাকাণ্ডে বলা হয়, বিডিআর কার্নেসটা ওটারই প্রতিশোধ বিগত তাদের মনের মধ্যে সব সময় ছিল। তাদের পার্লামেন্টে তাদের স্টেট মিনিস্টার বলেছিল যে বোমা মেরে বিডিআর হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হোক। ওই সময় ওই মনের মধ্যে ক্ষোভটা কিন্তু তাদের ছিল, তার প্রতিশোধটা নিয়েছে কিন্তু বিডিআর এর এই হত্যাযজ্ঞ করে। এটা ক্রিস্টাল ক্লিয়ার, এখন বেরোবে, হয়তো সময় আসছে। মানে আমাদেরকে ওরকম দুর্বল হওয়ার কোনো কারণ নেই, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি মনে করি তাই, বিকজ আমাদের চয়েস নাই। আমরা যখন 71-এ যুদ্ধ করেছি, আমাকে অনেক পরে একজন আমেরিকান অফিসার একটা সেমিনারে বলছিল, যে আমি স্টাফ কলেজে লেকচার দিতে গেছিলাম, তো বললো যে তোমরা যে যুদ্ধ করেছো কখনো মনে হয়নি যে আমরা যদি না জিতি কি হবে? আই সেড আমরা জিতবো না, মানে আমাদের পরাজয়, এটা আমার কোনো বোধের মধ্যেই আসতো না। আমরা জিতবো, এটাই ছিল আমাদের একটা চয়েস, বিকজ আমাদের কোনো অপশন নাই, তো আমাকে জিততেই হবে। তো এখানে হবে তাই, ওরা আসলাম কোথায় যাব, আমাকেই তো প্রতিরোধ করতে হবে, এবং আমি আমার জান প্রাণ দিয়ে করব, এবং সেটাই হবে। সেটাও নিশ্চয়ই তারা জানে আমাদের রেজিলিয়েন্স যেটা আছে, দৃঢ়তা, এই দৃঢ়তা নিশ্চয় তারাও অ্যাসেস করে। সাকিব আলী, আমি নিক্কে এশিয়ার কথা বলছিলাম। নিক্কে এশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিয়েছেন, আপনি সম্ভবত পড়ে থাকতে পারেন। সেখানে চীন প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন চীন আমাদের বন্ধু দেশ, এবং তার সাথে অর্থনৈতিক বা বিভিন্ন বিষয়ে সামরিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। আমার একটি প্রশ্ন, চীনের সঙ্গে সম্পর্ক করতে গেলেও তো আমাদের কিছু সতর্ক হয়ে করতে হবে, বিকজ মাঝখানে তো যুক্তরাষ্ট্র রয়েছে। আপনার কি মনে হয়, অথবা চীনকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে? আমি আগে তো একরকম ছিল, আমি আস্তে আস্তে আমার চেঞ্জ হচ্ছে, হতেই পারে, আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু সত্যি কথা, আমরা তো ছোটবেলায় তো একটা কলোনিয়াল মাইন্ডসেটে বড় হয়েছে। আমরা কিন্তু হলিউডের সিনেমা দেখছি, আমরা কিন্তু যুক্তরাষ্ট্র
এবং যুক্তরাজ্যে থাকতে পছন্দ করি, জি। আমরা তাদের ভাষা বুঝি, তাদের বই পড়ি, হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্র কি একটা সামরিক শক্তি নয় যে সামরিক শক্তি দিয়ে বিশ্বটাকে একচ্ছত্র আধিপত্য রেখেছে, যার উপরে তার ডলার করতেই হবে, ডলারের বাণিজ্য সবাইকে করতে হবে। জি। এবং এই যে সিস্টেমটা আছে, এখানে তো যুদ্ধ কিন্তু সবসময় হচ্ছে, মানে ইরাক বলেন, আফগানিস্তান বলেন, নানা যুদ্ধ চলছে। কিন্তু আমি যদি বৈশ্বিকভাবেও দেখি তো তাহলে চীনের ভূমিকাটা কিন্তু একটু অন্যরকম। চীন কিন্তু চাচ্ছে না যে সব জায়গায় সে তার আধিপত্য বিস্তার করুক। চীন যেভাবে আধিপত্য, সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে, মানে আফ্রিকাতে আপনি যেটা দেখেছেন, বা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, তার ইয়েটা অন্যরকম। আরেক দিক দিয়ে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে চীন কিন্তু একটা বিশাল, আপনার ধরেন টেকনোলজিতে, প্রযুক্তিতে আসলে আমেরিকার সাথে টেক্কা এখন দিচ্ছে কিন্তু একমাত্র চীন, আর কেউ না। এখন দিচ্ছে কিন্তু আসলে চীন। আমি গত কয়েকদিন আগে একটা জিনিস দেখছিলাম যে ইউরোপিয়ানরা কিছুদিন আগে হুয়াওয়ের সময়, মনে আছে আপনার 3-4 বছর আগে হুয়াওয়ে একটা ঘটনা ছিল যে হুয়াওয়ে যাতে টেলিকম সাপ্লাই দিতে না পারে আপনার ইউকেতে, এবং তারা আটকিয়ে দেয়। এরপর থেকে তারা হাই টেক সেক্টরের সাথে ইউএসএ করে আপনার মানে সম্পর্ক, কোঅপারেশন করবে না, অ্যাডভান্স সেমিকন্ডাক্টর কিছু দিবে না। এই 4 বছরে চীন যা করেছে, ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ানরাও হয়ে গেছে। এখন ইউরোপিয়ানরা যাচ্ছে চীনের কাছে যে তোমরা আসো আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করতে। নাও দে নিড চাইনিজ টেকনোলজি, ইউরোপিয়ানরা চাচ্ছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে চীন একটা অন্য জিনিস, এটা কিন্তু অন্য কোনো রাষ্ট্র না। আমরা চীনের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে। আমাদের জিওগ্রাফি ডিমান্ড করে যে আমরা চীনের সাথে ক্লোজ রিলেশনশিপ রাখবো। আমি চীনের সাথে যতটুকু স্বার্থ, আমার এখানে ভারত আছে, ভারত আমাকে আমরা যেটা নিয়ে কথা বললাম, আমার তো ভারতের কনটেক্সটটা ধরতে হবে। ভারতের কনটেক্সটে আমার চীন, আমি কাছে হতেই হবে আমাকে, আমার কোনো উপায় নাই। এবং আমেরিকা যদি আমাকে ভারতের পক্ষে থাকে, আমাকে যদি বলে যে ভারতে তুমি কাইন্ড অফ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড মেনে নাও, আমি তো সেটা মানতে পারবো না। হ্যাঁ, এখন আপনি বলছেন যে আমাকে কিন্তু আমেরিকার কথাও মানতে হবে। ইয়েস, আমার মানে আমেরিকার কথা মানতে হবে না, আমেরিকার কথাটাও দেখতে হবে, আমরা দেখব। আমি মনে করি এই তিনটার মধ্যে ব্যালেন্স রাখা সম্ভব। ধরেন আমরা তো সেই 1974-5 থেকেই আমরা তো চীনের সাথেই আমাদের পুরো সামরিক ইয়েটা আমরা তো ওখান থেকেই নেই। আমি তো যতদূর জানি যে আমেরিকা তো এই ব্যাপারে খুব একটা কখনো অবজেকশন করে নাই, নেভার। করো তোমরা ওটা। সো আমি মনে করি যে আমাদের সাথে, আমরা চীনের সাথে ওই কোঅপারেশন করলে আমেরিকা আমাদেরকে নিষেধাজ্ঞা দিবে বলে আমি সেটা মনে করি না, আমাদের ওই লেভেলের নয়। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, যেটি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, এই সাবকন্টিনেন্টে কিংবা বঙ্গোপসাগরে চীনের আধিপত্য যুক্তরাষ্ট্র হতে দেবে না, আবার চীনও সেটি চাইছে। বাংলাদেশের সাথে আমি যদি চিকেন নেকের কথাই বলি, চিকেন নেকে যদি তিস্তা ব্যারেজ হয় চীনের অর্থায়নে, সেক্ষেত্রে তাদের তো একটা নজরদারি বাড়বেই ভারতের উপরে, পাশাপাশি বঙ্গোপসাগরেও তাদের একটা আধিপত্য বাড়বে অন্য নানান ইস্যুতে, যদি ক্লোজ রিলেশনটা বাংলাদেশের সঙ্গে হয়। এবং চীনও তার এমনি সহযোগিতা করবে না, নিশ্চয়ই তাদের গিভ অ্যান্ড টেকের বিষয় আছে। সেটা কি যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে নেবে? ভাই, ভালোভাবে না নিলে আমরা কি করবো? সেটাই আমার তো জীবন নিয়ে, আমি তো আমার জীবন নিয়ে চিন্তিত, আমি তো আমার জনগণ নিয়ে চিন্তিত। ওনারা ভালোভাবে না নিলেও এটা কিছু করার। ডিপ্লোমেসির এখানে উৎকর্ষতা দেখাতে হবে আমাদের, রাইট? কতটুকু পারি আমরা। মানে আমরা তো এই গত লাস্ট 5 আগস্ট পর্যন্ত আমরা বলা যায় ফ্রম দ্য বিগিনিং তো নত জনতার স্বীকার করেছি সবার কাছেই। আমাদের মেরুদণ্ড তো আমরা সোজা প্রমাণ করতে পারিনি। সেই জায়গা থেকে জামিল, আপনার কাছে আমার প্রশ্ন, যদি আমি একটু ভিন্ন প্রশ্ন করি আপনার কাছে নিরাপত্তার বাইরে, চিন্ময় দাসকে কেন্দ্র করে মানে তারা এটাকে উপলব্ধ করেছে। চিন্ময় দাসকে তো ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, এটি স্টেটমেন্ট দিয়ে সংবাদ সম্মেলন করে সরাসরি ইসকনে এখানকার যে শাখা তারা জানিয়ে দিয়েছে। তারপরে তারা সেটিকে সামনে এনে একটা ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করছে। এর কারণটি কি? শুধু একটা উপলক্ষ। এবং চিন্ময় একটা ব্যক্তি, ইসকন না, চিন্ময় একটা ব্যক্তি, একটা টুল পেয়ে গেছে তারা হাতে। কিন্তু ইসকন অস্বীকার করছে, তাকে ওন করছে না, তারা বলছে যে এটা তাকে আমাকে বহিষ্কার করা হয়েছে, এবং তার এগেনস্টে অনেক করাপশনের
ওদের Corruption, পক্ষ নৈতিক থেকেই স্খলন। অনেক নৈতিক স্খলন এবং করাপশনের ব্যাপারও আছে। অভিযোগ আছে, হ্যাঁ। দেখুন, এটা শুধুমাত্র ইস্যু বানানোর জন্য আমি আবেদন করব, এখানে যারা আমাদের সংখ্যালঘু আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা, উনারা এটার টিউনে নাচার কোনো কারণ নাই। এবং ইসকনই সনাতনী হিন্দু ধর্মের প্রতিভু ওরা, আর বাকি সনাতনীরা কিছুই না, এটা তো হিন্দুরাও তো বলে না। এটা তো একটা প্রতিষ্ঠান বানিয়েছেন, যিনি বানিয়েছেন উনি বানিয়েছেন সেই 1965-66 সালে নিউ ইয়র্কে। জি। এবং তারা অ্যাপারেন্টলি বলে শিক্ষা, সেবা, ধর্ম প্রচার, এগুলি আরএসএস এর সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে, খুব ঘনিষ্ঠ। এবং এখানে ইসকন সম্বন্ধে সবার একটা সন্দেহ ছিল তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে, কিন্তু এই সময় একটা টুল হিসাবে নিয়ে এই ভারতীয় সরকার বা মোদী সরকার এটা ব্যবহার করেছে এবং এটাকে অ্যাগ্রাভেট করছে। এবং আমি আরেকটা জিনিস আমি খুব কনসার্ন, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এখানে ধর্মীয়, আমাদের যে ইসলাম ধর্মীয় গোষ্ঠীগুলি আছে, এদের অনেকে হাই হ্যান্ডেডনেস করে, অনেকের স্ট্রং হাই হেডেড আছে, তারাও আমার মনে হয় কিছু বুঝে না বুঝে রিটালিয়েট করে। এটা একটা সুযোগ দেওয়া হচ্ছে একে। আমাদের সরকার আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, তারা এগুলি হ্যান্ডেল করবে। অনেক সময় ওই একটা হিট অফ দ্য মোমেন্ট, ওই অন গ্রাউন্ড এরকম সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়। আমি মনে করি আমাদের যারা এখানে যাদের সংখ্যালঘু আছেন, হিন্দুরা যারা আছেন বাংলাদেশে, তারা মনে করেন বাংলাদেশি, এবং তারা অন্তত বাংলাদেশের, ওনারা যেহেতু বলেন যে বাংলাদেশকে তারা ভালোবাসে, বাংলাদেশের নাগরিক তারা, তাদেরও বোঝা উচিত যে এগুলি ধর্মীয় একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য এই প্রতিষ্ঠান থেকে ব্যবহার করা হচ্ছে। এবং সব সনাতন হিন্দু যে ইসকনের সদস্য তাও কিন্তু না। নিশ্চয় না, নিশ্চয় না। সেই জিনিসটা বিরোধিতাও তো রয়েছে। আমার আবেদন থাকবে এটা যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, ওই পাশের থেকে কে ফ্লুট বাজাচ্ছে এটাতে নাচা কোনো কারণ নেই। সাকিব আলী, এই জায়গা থেকে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের হিন্দুরা কি আসলে বুঝতে সক্ষম হচ্ছে কিনা যে তাদেরকে সব সময় ফুটবল বানানো হচ্ছে? যেমন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে খেলেছে, এর বাস্তবতা বিভিন্ন সময় তাদের স্বার্থে, কিন্তু সাম্প্রদায়িক তো বাংলাদেশ নিশ্চয়ই নয়, বাংলাদেশের মানুষ বা রাষ্ট্রটা নিশ্চয়ই সাম্প্রদায়িক নয়। এখন ভারত সেই খেলাটি খেলছে। আমি বারবার একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশে যারা হিন্দু জনগোষ্ঠী রয়েছেন, তারা কেন এই বিষয়টি বুঝতে চাইছেন না, নাকি বুঝতে পারছেন? আমি সরি, একটু আগে একটু ফেরত যাবো। আমি এখন যুক্তরাষ্ট্রে আছি, আমি যুক্তরাষ্ট্রে বের হইনি। আপনাকে একটু কয়েকটা জিনিস বুঝতে হবে। যুক্তরাষ্ট্র এটা কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড নাও। যুক্তরাষ্ট্র 20 বছর আগে যেরকম ভাবে আপনার ওয়ার্ল্ড ট্রেডের যতটুকু কন্ট্রোল করতে, এখন আর সে করে না। তার প্রায় কাছাকাছি কিন্তু চায়না চলে এসছে। এই যে এখন যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে উনি ট্যারিফ ইম্পোজ করবে চায়নার উপরে, এইটা ট্যারিফ ইম্পোজ করলে আসলে আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি যখন মেক্সিকোর ব্যাপারে বলেছে, মেক্সিকো বলেছে আমরা তোমাদের উপর উল্টা 40% ট্যারিফ ইম্পোজ করব। শাইনবাম, যিনি প্রেসিডেন্ট অফ মেক্সিকো, বলেছেন। আসলে এটা এত সোজা না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকা কি নিজে চীনের সাথে ব্যবসা করে না? অবশ্যই সে ব্যবসা করে, তার কি ওখানে ব্যবসা নাই? সুতরাং আমরা ব্যবসা করলে প্রবলেম আর তারা ব্যবসা করলে ইয়ে। এখন আপনি দেখেন চীনের কিন্তু সাথে আবার আমাদের প্রবলেমও আছে। একটা কথার কথা বলছি, তারা যেভাবে সাউথ চায়না সি কে দাবি করে, তারা ল অফ দ্য সি মানে না। আমরা যদি ল অফ দ্য সি তো মানি, এখন সেটুকু আমাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মতৈক্য নেই, আমাদেরও মত বিভিন্নতা আছে। আমরা গণতান্ত্রিক দেশ, তারা সোশ্যালিস্ট অর ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট কান্ট্রি, কমিউনিস্ট কান্ট্রি। সো আমাদেরকে বুঝতে হবে, আমেরিকার এটা বুঝতে হবে যে বাংলাদেশ কখনোই চাইবে না যে চীন আমার পাশে এসে আধিপত্য করুক। আমরা এটাও চাই না যে আমেরিকাও এসে আমাদেরকে আধিপত্য করুক, আমরা এটাও চাই না যে ভারত এসে আধিপত্য করুক। কিন্তু আমরা প্রত্যেকের সাথেই ব্যবসা করতে চাচ্ছি। আমরা কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুজে বিশ্বাস করি, আমরা হিউম্যান রাইটসে বিশ্বাস করি, এবং আমরা পিসফুল থাকতে চাই। এই তো আমাদের ব্যাপারটা। আমার মনে হয় যে দিস ইজ নট এ ব্যাড বার্গেইন ফর দ্যাম। আচ্ছা, হ্যাঁ, আমরা কাউকেই এখানে ঘাঁটি করতে দিতে চাই না। আমরা চাই না যে মায়ানমারেও কেউ ঘাঁটি কাটুক, এটা আমাদের ইন্টারেস্টের বাইরে। সো আমেরিকা বলছে যে এখানে যাতে কেউ ঘাঁটি না গাড়ে, ধরেন চীন যাতে না গাড়ে, ইয়েস আমরা এগ্রি করি। আবার চীন যদি বলে যে না আমেরিকা এখানে না গাড়ে, আমরা সেটাও এগ্রি করি। রাইট? এটা বোঝানোর সক্ষমতা বাকিটা আমাদের, এটা বাকিটা আমাদের। এখন আমি আপনি শেষে আপনার হিন্দু সমাজের ব্যাপারে যেটা বলছিলেন, সেখানে হিন্দু সমাজের, আমাদের এখন কিন্তু হিন্দু সমাজকে কিন্তু সামনে এগিয়ে আসার সময়। আসলে বাস্তবতাটা কি? আমরা তো চাই যে আমাদের এই সমস্যার সমাধান হোক। তারা বাংলাদেশি হন,
এই যে কয়েকদিন আগে আমাদের আরেক ভাই ব্যারিস্টার ফুয়াদ বলছে না যে ভারত বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশি হতে দেয় না, এটা তো একটা ঠিকই, এটা একটা চমৎকার ইয়ে হয়েছে, এবং এটা আমরা চাই যে তারা বাংলাদেশি হোক। অনেকেই তো বলেন যে আমরা বাংলাদেশি হতে চাই, আমাদের এখানকার হিন্দু ভাই বোনরা চাওয়ার কি আছে, তারা তো বাংলাদেশী নাগরিক, same as us। আমাদের তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুখের কথায়। যেমন এটাও আমি দেখেছি যে আমাদের এখানে অনেক অনেক বাঙালি হিন্দু হয়তো বা এর আগে অত্যাচারের সম্মুখীন হয়েছেন, বিচ্ছিন্ন হতে পারে কিন্তু হয়েছেন, তাদের ইয়েতে মধ্যে কিন্তু এক ধরনের উগ্রতা কিন্তু তাদের মধ্যে আছে, হয়তো লুকিয়ে রাখেন, হয়তো অনেক সময় প্রকাশ পায়। সো আমার কথা হচ্ছে যে এখন আমাদের এইসব ব্যাপারে একটা ফ্র্যাঙ্ক আলাপ হওয়া উচিত আমাদের সাথে এবং আমাদের হিন্দু ভাই বোনদের সাথে। ফ্র্যাঙ্ক আলাপ হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এটা সামনে দাঁড়ানো উচিত। আজকে তো আসলে বাংলাদেশের চট্টগ্রাম, এই যে আমাদের কি ওখানে তো ওদের হাই কমিশন আছে না, ওদের তো কি একটা ডেপুটি হাই কমিশন আছে বোধহয় কলকাতায়, সরি চিটগংয়ে এখন উচিত আমাদের হিন্দু সমাজের ভাই বোনদের যে ওখানে যে বুঝানো বা বিক্ষোভ করা, যেটা তোমরা কি করছো আমার দেশের, তাদেরকে বিপদে ফেলা হচ্ছে। হ্যাঁ, উস্কানি দিয়ে না তাদেরকে, হ্যাঁ আমরা বিপদে ফেলবো না, এটা আমরা কখনোই ফেলবো না, ভারতই ফেলছে, আমরা কখনোই ওই উস্কানিতে পা দিব না। এবং আমি আরো একটা কথা বলি যে আমাদের এখানে একটা ধর্মীয় গোষ্ঠী আছে, কিন্তু উগ্রবাদ আর ধর্মীয় গোষ্ঠী কিন্তু ভিন্ন। অবশ্যই একজন লম্বা দাড়ি রাখতেই পারে, হ্যাঁ, আমি কিন্তু যতক্ষণ না জানি যে উনি টেরোরিস্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত, ততক্ষণ তো আমি আর ওনাকে ওই দাড়ির জন্য ইয়ে করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমাদের এই জন্যই বলি যে ধর্মীয় গোষ্ঠী এখন পর্যন্ত জামাত ধরেন বা হেফাজত ধরেন, তারা তো, আমি এখন পর্যন্ত, আপনি আমার থেকে আরো ভালো বলতে পারেন, তারা তো কখনো হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়া ছাড়া তার অন্য কোনো কাজ করে। 5 আগস্টের পথে সেটাই তারা প্রমাণ করেছে যে আমাদের এটা আমরা করব না। সো এইটা কিন্তু ভারত মেনে নিতে পারছে না। হেফাজত সম্ভবত হেফাজতের কিছু নেতা কর্মী তারা কিন্তু ভারত সীমান্ত বরাবর গিয়েছে বিক্ষোভ জানাতে, কিন্তু ভারতের হিন্দুরা বা ওইখানকার কি সংহতি গোষ্ঠী নাকি তারা যে অ্যাগ্রেসিভনেসটা দেখিয়েছে, শো করেছে, এক ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করেছে, হেফাজতের এই নেতা কর্মীরা কিন্তু সেটা করেনি। না, আমরা এটা করবো না। এবং তারা যেটা করছে না, এই জিনিসগুলো ছবি, একটা কথা আছে, এ পিকচার স্পিক্স এ থাউজেন্ড ওয়ার্ড। ওনারা কিন্তু যে হুডলামগিরি করতেছেন, ওনারা যে মানে রীতিমতো অসভ্য কথাটাই বলছি, অসভ্যতাই করতেছেন, যে সহিংসতাটা দেখাচ্ছেন, সেইটার পরিবর্তে, সেইটার পাশাপাশি আপনি যে হেফাজতের কথা বললেন, সেটা কমপ্লিটলি ভিন্ন চিত্র। এবং এইটাও কিন্তু ভারতকে, এই যে আমাদের যে ধর্মীয় গোষ্ঠীকে দিয়ে সে কিছু করাতে পারতেছে না, এটাও তার কাছে একটা ফ্রাস্ট্রেশন। আচ্ছা, আমি এখানে একটু বলতে চাই, এই যে হিন্দুরা বলছে তাদের সামাজিকভাবে নিগৃহীত করা হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে, যেসব অফেন্সগুলি, সামাজিক অফেন্সগুলি বলা হয়, এই ধরনের নারী দর্শন, ঘর বাড়ি ভাঙা, জমি দখল করা, এগুলো খালি কি হিন্দুদের হয়? আমাদের এখানে সমাজে মুসলমানরা তো 5 আগস্টের পরে যে নির্যাতন অভিযোগ করা হচ্ছে, শুধু আগস্টের কথা বলছি না, আমাদের দেশে তো এই ধরনের সামাজিক অপরাধ তো হয়ে আসতেছে। খালি কি হিন্দুদের এগেইনস্টে হয়? এটা মুসলমানদের এগেইনস্টে হয়, হিন্দুর এগেইনস্টে হিন্দুরাও করে। মুসলিম নারীকে রেপ হচ্ছে না, একজন হিন্দু নারী রেপ হলে বলা হচ্ছে যে হিন্দু নির্যাতন। হ্যাঁ, এটা সামাজিক একটা আমাদের অবক্ষয় হয়েছে। অনেক ধন্যবাদ জেনারেল হোসেন জামিল, ধন্যবাদ সাকিব আলী আপনাকে। দর্শক, শেষ করছি, অবশ্যই আমাদের সহনশীলতার চরম পর্যায় পর্যন্ত আমাদের প্রদর্শন করতে হবে, কিন্তু তার পরেরটুকু সময় বলে দেবে যে আমরাও কতটা তাদের সাথে প্রতিরোধ করব, তাদের সব ধরনের আগ্রাসী ভূমিকা। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।